কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আবারও ফিরে এসেছি আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের ক্লাসে। তোমরা এতক্ষণ থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের আজকের আলোচ্য বিষয় আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, যার নাম জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ। তোমরা ইতিমধ্যেই আমাদের প্রথম যে চ্যাপ্টার ছিল জীবন বিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেই একটি বড় চ্যাপ্টার আমরা শেষ করেছি। সেখানে যাবতীয় প্রশ্নগুলো পিডিএফ আকারে তোমাদের ডেসক্রিপশানে দেওয়া হয়েছিল এবং পরপর আমরা অনেকগুলো প্রশ্নোত্তর পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তো আবারও আমরা প্রশ্নোত্তর পর্ব পেরিয়ে একটি নতুন অধ্যায় নতুনভাবে পড়াশোনা করার জন্য, নতুন কিছু জানার জন্য আমরা আবার সবাই এক জায়গায় হয়েছি। আমাদের আজকের ক্লাসের বিষয় সেটি হলো জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ। তো চলো প্রশ্নোত্তর পর্বের একঘেয়েমি কাটিয়ে আমরা আবারও ফিরে যাই আমাদের মূল পড়াশোনার স্রোতে। আমরা প্রথমে জানব, বিষয়টিকে ভালোভাবে বুঝব, তারপরে আবারও জীবনের প্রবাহমানতা যেদিন শেষ হয়ে যাবে ঠিক আগের চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টার থেকেও তোমাদের পিডিএফ আকারে সমস্ত প্রশ্ন লিখে দেওয়া হবে এবং সেগুলোও পরপর প্রশ্নোত্তর পর্বের আকারে তোমাদের সামনে উত্তরগুলো নিয়ে হাজির হবে তোমাদের প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। তো যাই হোক, এতক্ষণ বকবক করার পরে আর নয়, চলো আমরা চলে যাব সোজা আজকের যে আলোচ্য বিষয় জীবনের প্রবাহমানতা। তো দেখো, এটি একটি অনেক বড় চ্যাপ্টার। তো সুতরাং বড় চ্যাপ্টার হওয়ার জন্য আমরা এই বড় চ্যাপ্টারটিকে কয়েকটি পার্টে ভাগ করে নেব। কেমন? আমরা পরপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে জীবনের প্রবাহমানতা যে বড় একটি চ্যাপ্টার আমাদের রয়েছে সেটিকে কয়েকটি অংশে ভাগ করে পড়িয়ে দেব তোমাদের। ওকে, তো চলো আজকে জীবনের প্রবাহমানতার পার্ট 1 যেটা রয়েছে, মোটামুটি বোর্ডের দিকে একবার লক্ষ্য করে দেখো যে আমরা দেখো জীবন কখনো থেমে থাকে না, অর্থাৎ জীবন প্রবাহমান, জীবন সব সময় চলছেই। আমরা জানি যে যেগুলো প্যারেন্ট সেল অর্থাৎ জনিত্রী কোষ, সেগুলো বিভাজিত হয়ে কি তৈরি করে? অপত্য কোষ তৈরি করে। এইভাবেই কিন্তু জীবেদের সংখ্যা পৃথিবীতে বাড়ে। অর্থাৎ আমাদের জনিত্রী কোষগুলো বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করে। ঠিক তেমনি কোষের যে নিউক্লিয় বস্তু যেগুলো, সেগুলোও কিন্তু বিশেষ করে ডিএনএগুলো পরবর্তীতে আবার কোষ থেকে আরেকটা কোষে এবং জীবদেহ থেকে আরেকটা জীবদেহে ছড়িয়ে যায়। আর এক কোষ থেকে আরেক কোষে এবং এক জীবদেহ থেকে আরেক দেহে, এগুলো তোমার প্রবাহমান বলেই কিন্তু আমাদের বংশের ধারা অক্ষুণ্ণ থাকে। আমরা বলি না যে ওই যে কোনো কাউকে দেখে বলি যে তোর চেহারা তো তোর একদম বাবার মতো রে বা মায়ের মতো রে। এই যে বংশের ধারা, এটা কিন্তু নির্ভর করে আমাদের মূল যে বিষয় ক্রোমোজোম, ডিএনএ, জিন, এগুলোর উপরেই। এবং চলো আমরা এগুলো সম্পর্কে কিন্তু ধীরে ধীরে বিশদে জেনে নেব। আজকের ক্লাস খুব ইন্টারেস্টিং ক্লাস, মন দিয়ে শুনবে, একদম স্কিপ করার কোনো জায়গা এখানে নেই। আজকের ক্লাস জীবনের প্রবাহমানতা। তো আমরা প্রথমেই আজকের ক্লাসে জেনে নেব যে আমরা কোষ বিভাজন জিনিসটা কি। দেখো, আমি ক্লাসের শুরুতেই তোমাদের বলেছিলাম যে যে প্রক্রিয়ায় জনিত্রী সেল বা প্যারেন্ট সেল যেগুলোকে বলি, সেই জনিত্রী কোষ থেকে অপত্য কোষ তৈরি হয়, তাকে আমরা বলবো কোষ বিভাজন। অর্থাৎ কি না, জনিত্রী কোষ, সেখান থেকে তৈরি হবে অপত্য কোষ। ঠিক আছে? এই যে ধারাবাহিক পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলবো সেল ডিভিশন বা কোষ বিভাজন। তো কোষ বিভাজন হয় বলে কি হয়? জীবেদের কোষের সংখ্যা বৃদ্ধি হয়, আর কোষের সংখ্যা বৃদ্ধি হয় বলেই আমাদের সার্বিকভাবে বিকাশ ঘটে, বৃদ্ধি ঘটে। তো মনে রেখো, আমরা পরবর্তীতে যখন কোষ বিভাজনের প্রকারভেদগুলো জানব, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, সেগুলো বিস্তারিত যখন আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবে যে মাইটোসিস কোষ বিভাজন যখন ঘটে তখন আমাদের দেহের বৃদ্ধি ঘটে, আর মিওসিস কোষ বিভাজন ঘটে তখন আমাদের তোমার জনন কোষের বৃদ্ধি ঘটে। ঠিক আছে? জনন যেগুলো কোষ, তাদের বৃদ্ধি ঘটবে তোমার মিওসিসের দ্বারা। ওকে,
তাহলে মাইটোসিস আমাদের সংখ্যা বৃদ্ধি করে, আর মিওসিস কিন্তু একটা বিশেষ কাজ করে, সেটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যে মানে প্রজাতির মধ্যে যে ক্রোমোজোমের সংখ্যা সেটাকে কিন্তু ফিক্সড রাখে, ধ্রুবক রাখে মিওসিস। তো যাই হোক, কোষ বিভাজন বলতে আমরা একটা কোষ থেকে আর একটা কোষ তৈরির পদ্ধতিকেই বুঝি। বিজ্ঞানী ফ্লেমিং প্রথম এই কোষ বিভাজন পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন। ফ্লেমিং নামটা মনে রেখো শর্ট কোশ্চেনের জন্য। স্যালামান্ডার বলে একটা প্রাণীর দেহে, স্যালামান্ডার এই প্রাণীটির দেহে বিজ্ঞানী ফ্লেমিং প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন। তো এই কোষ বিভাজন কালে আমাদের কোষগুলোকে প্রথমে কিন্তু বিভিন্ন দশার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় দশাকে। তো সেখানে তোমরা দেখবে যে কোষ বিভাজনের পরবর্তীতে যখন পড়াবো তখন দেখবে দুটো দশা। একটা হচ্ছে ইন্টারফেস দশা, যে দশায় মানে তোমার কোষটা কী হয়, আকারে আয়তনে বাড়ে, অর্থাৎ বিভাজিত হওয়ার জন্য নিজেকে তৈরি করে। আর একটা দশা হচ্ছে মাইটোটিক ফেজ, যে দশায় কোষটা সত্যি সত্যিই বিভাজিত হয়, অর্থাৎ একটা কোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়। তো এইভাবে যখন একটি কোষ থেকে আরও দুটি অপত্য কোষ তৈরি হয়, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা পরিচালনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম, ডিএনএ এবং জিন, চলো একটু দেখে নেওয়া যাক এই জিনিসগুলো কি কি। আমরা প্রথমেই জেনে নেব একবার ক্রোমোজোম কাকে বলে। না, ক্রোমোজোম হচ্ছে ক্রোমোজোম হচ্ছে যে দেখো এখানে একটা ছবি আঁকানো আছে কোষের। এই কোষের আমাদের মাঝখানে রয়েছে একটা গোলাকার সুস্পষ্ট নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে না, এখানে থাকে একটা নিউক্লিওলাস। আমরা জানি একটা নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক, দ্য ব্রেন অফ এ সেল। তো নিউক্লিয়াসটা কি হয়, নিউক্লিয়াসের চারটে অংশ। একটা বাইরের যে পর্দা সেটা নিউক্লিয় পর্দা, একটা মাঝখানের যে ঘন গোলাকৃতি অংশ সেটাকে বলবো নিউক্লিওলাস, মাঝের যে রসগুলো তরল পদার্থগুলো সেগুলো নিউক্লিয় রস, আর সরু সরু যে সুতোর মতো অংশ, আবার বলছি সরু সরু যে সুতোর মতো অংশ, সূত্রাকার অংশ, সেইগুলোই হচ্ছে আমাদের নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন ফাইবার। এই ক্রোমাটিন জালিকাগুলোই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে পরবর্তীকালে সৃষ্টি করে ক্রোমোজোম। একদম ঠিক। এই ক্রোমাটিন জালিকাগুলো হচ্ছে আমাদের ডিএনএগুলো কুণ্ডলীকৃত হয়ে যখন বিভাজন ঘটায় ঠিক তখন শক্ত হয়ে কাঠির মতো আকার ধারণ করে, যেগুলোকে আমরা বলি ক্রোমোজোম। এবারে চলো আমরা জেনে নেব। তাহলে এই যে নিউক্লিয় জালিকা দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসের সুতোর মতো অংশগুলো, এগুলোই কিন্তু ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয় জালিকা, আর এখান থেকেই তৈরি হয় আমাদের ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের ভেতরে ডিএনএর যে কুণ্ডলীকৃত অংশ ক্রোমোজোম, তার ভেতরে থাকে জিন, অর্থাৎ জিন ক্রোমোজোমেরই একটি বিশেষ অংশ। তাহলে ক্রোমোজোমের বা ডিএনএর যে বিশেষ বিশেষ অংশ সেগুলোই হচ্ছে জিন। বিশেষ করে তোমার জিনের যদি আমরা বৈশিষ্ট্যের কথা বলি তাহলে এখানে চারটে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো একবার শুনে নাও। ডিএনএর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ডিএনএ আমাদের বংশগত অর্থাৎ চারিত্রিক যে গুণাবলী, চারিত্রিক যে ক্যারেক্টারিস্টিক যে ইয়েগুলো আছে, আমাদের বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে, এক জনু থেকে আরেক জনুতে বহন করে নিয়ে যায়। তাহলে জিন কি করে, বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে। আর কি করে, এর বৈশিষ্ট্যগুলো আর কি কি না, জিন তোমার সবসময় জিন ক্রোমোজোমেই অবস্থিত। নাম্বার 3, জিন ডিএনএ দ্বারা গঠিত, ব্যতিক্রম অবশ্য আছে, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আরএনএ দ্বারা গঠিত। আর এছাড়াও জিনগুলো রৈখিকভাবে সজ্জিত থাকে। রৈখিকভাবে বলতে একই সরলরেখায় এরা সজ্জিত থাকে, একটা রেখার উপরে পরপর 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 এরা রৈখিকভাবে সজ্জিত থাকে। তাহলে জিন কি যদি বলি, জিন হচ্ছে ডিএনএর বিশেষ বিশেষ অংশই হচ্ছে যেগুলো প্রোটিন সংশ্লেষে সক্ষম, প্রোটিন উৎপাদনে সক্ষম, সেগুলো হচ্ছে জিন। আর জিনের বৈশিষ্ট্যের কথা যদি বলতে হয় তাহলে আমরা বলবো নাম্বার 1, জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। নাম্বার 2, জিন ক্রোমোজোমে অবস্থিত। নাম্বার 3, জিন ডিএনএ দ্বারা গঠিত, ব্যতিক্রম ভাইরাসের ক্ষেত্রে আরএনএ দ্বারা। এবং নাম্বার 4 হচ্ছে ডিএনএগুলো রৈখিকভাবে পরপর পরপর সজ্জিত থাকে। ক্লিয়ার? তাহলে ডিএনএ ক্রোমোজোম এবং ডিএনএ ক্রোমোজোম এবং জিনের যদি আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশনের কথা বলা হয়
তাহলে দেখো এখানে একটা ছবি দেখতে পাবে তোমরা, দেখতে পেয়েছো? এই ছবি দেখেই তোমরা স্পষ্ট বুঝতে পারবে। এখানে লেখা আছে দেখো, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক। এদের ইন্টার রিলেশনটা কি না, ডিএনএগুলো দেখো এগুলো দ্বিতন্ত্রী এবং সিঁড়ির মতো পেঁচালো, ঠিক আছে? তো এই ডিএনএর যে দ্বিতন্ত্রী নকশা, এই ডিএনএগুলো পেঁচিয়ে পেঁচিয়ে পরবর্তীকালে আমরা যখন ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো পড়ব, তখন আমরা সেখানে দেখতে পাবো ক্রোমোজোম 2 রকমের উপাদান নিয়ে গঠিত। কি কি না, ক্রোমোজোমের যে দুটো উপাদান দেখো, এটাকে যদি আমি মুছে দিই আর লাগবে না এটা। তো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হচ্ছে 2 রকমের। একটা থাকে প্রোটিন, একটা প্রোটিন অংশ, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অংশ। নিউক্লিক অ্যাসিড, এই প্রোটিনগুলো আবার 2 রকমের আছে। একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, এই দেখো ছবিতে আছে না, এই যে এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। আর কিছু আছে নন হিস্টোন প্রোটিন, এই যে এগুলো নন হিস্টোন প্রোটিন। তাহলে তোমার এই যে প্রোটিনের দুটো ভাগ পেলাম, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। ঠিক তেমনি নিউক্লিক অ্যাসিড আবার ক্রোমোজোমে 2 রকমের থাকে। একটা হচ্ছে ডিএনএ, তোমরা জানো ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত, এবং ডিএনএর যে রাসায়নিক গঠন সেটা আবার পরবর্তীকালে বিশদভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। এবং নেক্সট আরও একটি নিউক্লিক অ্যাসিড থাকে যার নাম হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দ্যাট ইজ ডিএনএ, এবং রাইবোনিউক্লিক অ্যাসিড দ্যাট ইজ আরএনএ। এই যে ক্রোমোজোমের আমরা গঠন পেলাম, তো এখানে দেখো একটা ক্রোমোজোমের, ডিএনএর এবং জিনের এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি না, ডিএনএগুলো বিভিন্ন প্রকার হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তো তারা নিউক্লিওজোম তৈরি করে প্রথমে। এই নিউক্লিওজোমগুলো আবার পরবর্তীকালে আবার দেখো আরও বেশি পেঁচিয়ে এরা পরবর্তীকালে তৈরি করে ক্রোম্যাটিন ফাইবার, যেগুলোকে আমরা ক্রোম্যাটিন তন্তু বলি। এই ক্রোম্যাটিন তন্তুগুলোই আবার ঠিক কোষ বিভাজনের সময় শক্ত কাঠির মতো যে অংশগুলো তৈরি করে সেগুলোই হচ্ছে ক্রোমোজোম। তাহলে এদের মধ্যে যে সম্পর্ক, আন্তঃক্রিয়ার যে সম্পর্ক, আমরা কি পরপর বলতে পারি? পরপর আমরা বললে এখানে লিখতে পারি। প্রথমে আমরা কি পেলাম? নিউক্লিয় জালিকা। সেই নিউক্লিয় জালিকা থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হলো। দেখো ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে কে থাকে? ডিএনএ। আর ডিএনএর মধ্যে কি থাকে? জিন। ক্লিয়ার? তাহলে নিউক্লিয় জালিকা, সেখান থেকে তৈরি হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ, ডিএনএর বিশেষ বিশেষ অংশ হচ্ছে যেগুলো প্রোটিন উৎপাদনে সক্ষম, ঠিক সেই অংশগুলো হচ্ছে জিন। ডিএনএ একটা বড় অংশ, জিএনএর সব পার্ট কিন্তু প্রোটিন সংশ্লেষ করে না। যে পার্টগুলো ডিএনএ প্রোটিন সংশ্লেষ করে সেই অংশটুকুকে আমরা বলবো জিন। ক্লিয়ার? এখানে একটি বিশেষভাবে তোমাদের শর্ট কোয়েশ্চেন মনে রাখার জন্য মাধ্যমিকে প্রায় আসে। আমাদের মানুষের যে দেহকোষের ডিএনএ, তার দৈর্ঘ্য 2 মিটার। মানুষের দেহকোষের ডিএনএর দৈর্ঘ্য 2 মিটার, এটা কিন্তু মনে রেখো। ওকে, নেক্সট আমরা এবারে চলে যাব সোজা ক্রোমোজোমের ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রকারভেদে চলে যাব। ক্রোমোজোম আমাদের রয়েছে মোট ক্রোমোজোমের সংখ্যা 46টি, অর্থাৎ 46, বা ক্রোমোজোম আমরা বলতে পারি পেয়ার হিসেবে 23 জোড়া। তার মানে কি 46টি সরি। এই ক্রোমোজোমগুলোকে আমরা 2টো ভাগে ভাগ করব। একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এগুলোকে আবার অনেকে অ্যালোজোমও বলে, অ্যালোজোম। এই অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। মোট 23 জোড়া, তার মধ্যে অটোজোম আছে 22 জোড়া, বা টোটাল 22 জোড়া মানে কি 44টি। আর অ্যালোজোমের সংখ্যা হচ্ছে 1 জোড়া। 1 পেয়ার অ্যালোজোম থাকে, 1 জোড়া মিন্স 2টি।
ওকে, তাহলে ক্রোমোজোম কয় প্রকার পেলাম? 2 প্রকারের, একটা অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম কাকে বলে? অটোজোম হচ্ছে সেই সমস্ত ক্রোমোজোম যেগুলো আমাদের দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করে। দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমগুলোকে আমরা বলবো অটোজোম। ক্লিয়ার? সেক্স ক্রোমোজোম কাকে বলে? না, যে সমস্ত ক্রোমোজোমগুলো আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। আবারও বলছি, যে সমস্ত ক্রোমোজোমগুলো আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদের আমরা বলবো সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? 1 জোড়া বা 2টি, আর অটোজোমের সংখ্যা হচ্ছে আমাদের 22 জোড়া বা 44টি। তাহলে 44 + 2 = 46, অর্থাৎ আমাদের মোট ক্রোমোজোমের সংখ্যা মানুষের 46টি। এবং এই প্রসঙ্গে অবশ্যই তোমরা মাথায় রেখো, একটা নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা কিন্তু ধ্রুবক, ফিক্সড। যেমন মনে করো মটরের ক্ষেত্রে ওদের ক্রোমোজোমের সংখ্যা 14টি। তোমার বস ইন্ডিকাস, যেটা আমরা বলি গরু, সেই গরুর ক্ষেত্রে ওদের ক্রোমোজোমের সংখ্যা 38, গরুর ক্ষেত্রে 38। আমাদের রয়েছে তোমার পায়রা, যেটা কলম্বা লিভিয়া, সেই পায়রার ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 80টি। এদের কিন্তু প্রত্যেকটি পায়রা, যে কোনো প্রত্যেকটি পায়রার ক্রোমোজোমের সংখ্যা 80টিই হবে। অর্থাৎ আমরা শিখলাম কি না, ক্রোমোজোমের সংখ্যা প্রজাতিতে ধ্রুবক থাকে। ওকে, নেক্সট আমরা যেটা বলবো তোমাদের, একটুখানি দুটো টার্ম নিয়ে জেনে রাখবে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড ক্রোমোজোম ও ডিপ্লয়েড ক্রোমোজোম, এটা কি জিনিস? হ্যাপ্লয়েড মানে n সংখ্যক, ডিপ্লয়েড মানে 2n সংখ্যক। খুব সহজে মনে রাখার জন্য মনে রেখো, জোড়ায় জোড়ায় থাকলে সেটা হচ্ছে ডিপ্লয়েড, সিঙ্গেল অবস্থায় থাকলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। আমাদের জনন কোষে একটা শিশু যখন তৈরি হয় তখন তার দেহে কটা ক্রোমোজোম থাকে? 46টি। তার মধ্যে মায়ের কাছ থেকে সে পায় 23টি, বাবার কাছ থেকে পায় 23টি। অর্থাৎ এই 23টি করে একক সেটে এসে তার দেহটা গঠিত হয়। এক্ষেত্রে এই জনন কোষে যে ক্রোমোজোমগুলো পাওয়া যায়, সেই ক্রোমোজোমের সেটগুলো হচ্ছে একক সংখ্যক, অর্থাৎ একক সংখ্যায় অবস্থিত ক্রোমোজোমের সেটকে বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম। n = 23। তাহলে এক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা n = কত? 23। ঠিক তেমনি 2n = কত হবে তাহলে? 46। অর্থাৎ যখন ক্রোমোজোমগুলো দুটি সেটে একসঙ্গে অবস্থান করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে, তখন আমরা সেটিকে বলবো ডিপ্লয়েড ক্রোমোজোম। ওকে, তো আজকের এই জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফ, এই অধ্যায়ের একটি বড় অধ্যায়ের ফার্স্ট পার্টে আমরা কি শিখলাম না, আমরা জেনে নিলাম কোষ বিভাজন জিনিসটা কি, কোষ বিভাজনের জন্য যে ক্রোমোজোম দরকার হয়, প্রয়োজন হয়, সেই ক্রোমোজোম, ডিএনএ এবং জিন, এদের মধ্যে সম্পর্ক কি, ইন্টার রিলেশনটা কি, জিন কোথায় অবস্থিত, জিনের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং সেই সঙ্গে আমরা জেনে নিলাম ক্রোমোজোমের ক্লাসিফিকেশনটা কি, অর্থাৎ ক্রোমোজোম কয় প্রকার, কি কি, কোনটা কাকে বলে এবং তাদের সংখ্যাগুলোই বা কি কি, এগুলো আমরা জেনে নিলাম। এরপরে ঠিক জীবনের প্রবাহমানতা ক্লাসের পরবর্তীতে আমরা যখন আসব, তখন সেখানে রয়েছে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো রয়েছে। ঠিক এর পরবর্তী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব ক্রোমোজোমের গঠন, একটি আদর্শ ক্রোমোজোমের যে গঠন, সেখানে ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, গৌণখাজ, মুখ্যখাজ, NOR, টেলোমিয়ার, এগুলো নিয়ে বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দেব। পরবর্তীতে আমাদের 3 প্রকারের যে কোষ বিভাজন, অর্থাৎ অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো নিয়ে তাদের স্থান, তাদের পদ্ধতি এবং তাৎপর্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশেষে এই চ্যাপ্টারের একদম শেষের দিকে মাইটোসিস, মিওসিসের পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোষ বিভাজনের যে সেল সাইকেল, অর্থাৎ কোষ চক্র যেটা, অর্থাৎ মাইটোটিক ফেজ এবং তোমার ইন্টারফেজ। প্রথমটা ইন্টারফেজ আমরা জানি এবং পরেরটা মাইটোটিক ফেজ। সেই ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আমাদের আগামী পর্বে, যেটা জীবনের প্রবাহমানতা মাধ্যমিক জীবন বিজ্ঞানের পার্ট 2-এ আমরা নিয়ে আসব। তো ততক্ষণ তোমরা আপাতত জীবনের প্রবাহমানতার এই অংশটুকুকে ভালোভাবে পড়বে এবং বিশেষভাবে মনে রেখো, মাধ্যমিকে
জীবনবিজ্ঞানের সেকেন্ড অধ্যায় যেটা আমরা আজকে শুরু করে দিলাম, সেই জীবনের প্রবাহমানতাতে মোট 17 নম্বর কিন্তু এমসিকিউ, 2 নম্বর এবং বড় প্রশ্ন মিলিয়ে মোট 17 নম্বর এখান থেকে পাওয়া যাবে। সুতরাং বুঝতেই পারছো 17 নম্বরের জন্য যেদিন যেটুকু পড়ানো হবে সেটুকু কিন্তু বাড়িতে মনোযোগ দিয়ে তৈরি করে তবেই কিন্তু ওই 17 নম্বরের স্বপ্ন তুমি দেখতে পাবে। তো আমি আশা করি আজকে যারা আমার সঙ্গে ক্লাস করলে তারা প্রত্যেকেই আজ থেকেই চ্যাপ্টারের প্রতিটি পাতাকে খুঁটিয়ে পড়বে এবং মাধ্যমিকে এখান থেকে যে 17 নম্বর দেওয়া আছে সেটাকে একদম মুষ্টিবদ্ধ করতেই তোমাদের হবে। ওকে, সঙ্গে থেকো, ভালো থেকো আর পড়াশোনার মধ্যে থেকো। ঠিক আছে, টাটা।